আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাজারে রীতিমতো আগুন লেগেছে। প্রতিটা মানুষ ভোক্তা পর্যায়ে যার যেটা প্রয়োজন কেনার জন্য যাচ্ছেন। প্রায় সব কিছুতেই দ্রব্যমূল্য এমন একটা পর্যায়ে চলে গেছে, যেটি মানুষের সহ্যের যে সীমা, সেই সীমা অতিক্রম করছে। চাল, ডাল, আটা, ময়দা, চিনি, লবণ ইত্যাদি যে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী রয়েছে, সবগুলোর দাম হু হু করে বাড়ছে। ভোজ্য তেলের দাম মারাত্মকভাবে বেড়ে গেছে। চুলায় যে আপনি গ্যাস রান্না করবেন, সেই গ্যাসের মূল্য বৃদ্ধি হয়ে গেছে। 12 কেজির যে সিলিন্ডার ৩৯০ টাকা থেকে ৪০০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর আপনারা জানেন যে সারা বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে সরকার নির্ধারিত যে মূল্য, সেই মূল্যতে কোথাও গ্যাস বিক্রি হয় না। কোনো ক্ষেত্রে সরকারের মূল্য যদি ২,০০০ টাকা হয়, কোথাও ৩০০ টাকা বেশি নেয়, কোথাও ৫০০ টাকা বেশি নেয়। আবার যখন ক্রাইসিস হয়, তখন ১,০০০ টাকা বেশি দিয়েও পাওয়া যায় না। এর আগে যখন গ্যাস সংকট হলো, এলপিজি গ্যাসের সংকট হলো, তখন ১২ কেজির একটা সিলিন্ডার ৩,০০০ টাকা অ্যাডভান্স পেমেন্ট করেও মানুষ ৬ দিন ৭ দিন পর এই গ্যাস সিলিন্ডার পেয়েছে। সেই যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা কিন্তু এখনও নিষ্পত্তি হয়নি। আর ওই সময়টাতে মানুষের যে ভয় ঢুকে গেছে, যারা ভোক্তা তাদের মধ্যে ভয় ঢুকে গেছে, আর যারা এই সিন্ডিকেট নিয়ে ব্যবসা করেছে তাদের মধ্যে যে লালসা, সেই লালসা আগামীতে যদি এই ধরনের কোনো একটা সংকট আবার দেখা দেয়, তাহলে গতবার যেটার দাম হয়েছিল ৩,০০০ টাকা ১২ কেজি সিলিন্ডার, এবার সেটা হয়তো ৫,০০০ টাকা হয়ে যাবে। বড় বড় সচিব, সামরিক কর্মকর্তা, মন্ত্রী থেকে শুরু করে এমপি, ডাজ নট ম্যাটার, গ্যাসের দোকানে ভিক্ষুকের মতো তারা ঘোরাফেরা করেছে এই একটা সিলিন্ডারের জন্য। তো আমাদের দেশে যে সকল পণ্য রয়েছে, ভোগ্য পণ্য রয়েছে, গুঁড়ো দুধ থেকে ভালো দুধ, তারপরে তরল দুধ থেকে শুরু করে মশলা, মানে আমাদের যে ভ্যারাইটি, খাবারের যে ভ্যারাইটি, সেখানে অহরহ দাম বেড়ে যাচ্ছে। আবার একটু পরে সেই দাম এমনভাবে কমে যাচ্ছে, বিশেষ করে কৃষি পণ্য, যেগুলো তদারক করার মতো কোনো অবস্থা নেই। আলু, পেঁয়াজ, তরমুজ, এরপরে অন্য যে সকল সিজনাল ফ্রুটস রয়েছে, যেমন আম। তো যখন এই পণ্যগুলোর ক্রাইসিস হয়, দেখা গেল যে মানুষ তখন একটা পেঁয়াজ কেনার জন্য, চাইনিজ একটা পেঁয়াজ কেনার জন্য ঘুরতে থাকে। আবার যখন এগুলো মাগনা হয়ে যায়, তখন কৃষকরা মনের দুঃখে ক্ষোভে এগুলো সব নদীতে ফেলে দেয়। এখন এই যে আমরা রাজনীতি করি, আমাদের গাড়ি লাগবে, বাড়ি লাগবে, পদ লাগবে, পদবি লাগবে, মন্ত্রী হতে হবে, এমপি হতে হবে, আমাদের জুলাই সনদ লাগবে, আমাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আমাদেরকে সংসদে যেতে হবে, সংসদ থেকে বের হতে হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম ঘটনা। যা কিছু আমরা করছি, মনে হচ্ছে যে এগুলোই আমাদের জীবন এবং এগুলো দিয়েই জনগণ বেঁচে থাকবে। আপনার বাজারে কিছু থাকুক বা না থাকুক, আপনার হাতে একটা ফ্যামিলি কার্ড আছে। দেখলাম যে ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে। এরকম আমাদের এই সমাজে রাজনীতিবিদরা মাঝে মধ্যে অনেক কাজ করেন, অনেক পরিকল্পনা দেন, তারপর অনেক বিষয়ে ব্যস্ততা দেখান এবং তারা মনে করেন যে এগুলোর মাধ্যমে জনগণের কল্যাণ। কিন্তু মানুষের যে ক্ষুধা লাগে, মানুষ যে তার শরীর ঢাকার জন্য একটু বস্ত্র বা কাপড় চায়, এটা আমাদের রাজনীতিবিদদের কয়জন মানুষ সেটা হৃদয় দিয়ে অনুধাবন করে। আমাদের দেশের অতীতকালে যদি ধরেন, বড় বড় সমস্যাগুলো বিভিন্ন সময়টাতে হয়েছে, তার মধ্যে লবণের ক্রাইসিস। লবণের ক্রাইসিস এই যে আমাদের দেশে হয়েছে, এই জন্য লবণ চোর বহু বহু মানুষ, যাদের রাজনীতিতে বড় বড় মানুষ
যাদের উপাধি হয়ে গিয়েছিল এরা হলো লবণ চোর, রিলিফের লবণ চোর। তারপর সমস্যা হয়েছে বিভিন্ন সময় চিনি নিয়ে, লোকজন বলেছে চিনি চোর। এখন অনেক বাংলাদেশের লোক আছে, বড় বড় রাজনীতিবিদ, বড় বড় কথা বলেন, কিন্তু তাদের বাবা যারা এখন মন্ত্রী ছিলেন তারা এই রিলিফের চিনি চুরি করেছিলেন, তাদেরকে নাম হয়ে গেছে এরা চিনি চোর। আর এদের ছেলেদেরকে রাগ হলে এখন তারা যত বড় কথা বলা হয় এরা হলো চিনি চোরের ছেলে, চিনি চোরের মেয়ে, এই ধরনের কথাবার্তা হচ্ছে। তাই দেখুন প্রবলেমটা কোত্থেকে আসলো, চিনি থেকে, তারপরে লবণ থেকে। এরপর আর একটা সমস্যা অতীতকালে হয়েছে, এখন অবশ্য সেই সমস্যা হওয়ার সম্ভাবনা, সেটা হলো টিন চোর, রিলিফের টিন চুরি করে। তারপরে ইদানিংকালে এবং মানে যাকে বলে হয় গত ২০ বছর যাবৎ ধরে যেটা হচ্ছে টিআর কাবিখা কাবিটা, দরিদ্র মানুষের জন্য সরকারের পক্ষ থেকে কতগুলো সুযোগ সুবিধা দেওয়া হয়, যেমন টিআর টেস্ট রিলিফ, কাবিখা কাজের বিনিময়ে খাদ্য আর কাজের বিনিময়ে টাকা, আর একটা রয়েছে ৪০ দিনের কর্মসূচি। তো এই সকল কর্মসূচি গরিব মানুষদেরকে বিপদের সময় যখন তাদের কাজ থাকে না তখন সরকারের পক্ষ থেকে একটা সাবসিডিজ দেওয়া হয়। রাজনীতিবিদরা এর একটা বিরাট অংশ মেরে খায়। একটি এলাকাতে ধরুন ৪০ দিনের কর্মসূচি বাবদ ১০ কোটি টাকা গেল, পিআইও, টিএনও, এমপি এরা যদি অসৎ হয় এরা দেখা গেল সেই ৫ কোটি টাকার ৪ কোটি টাকাই মেরে দেয়, বাকিগুলো চেয়ারম্যানরা ভাগাভাগি করে ফেলে এবং কোনো কাজই হয় না। এই যে নির্মমতা, এই নির্মমতার কারণে জ্যামিতিক হারে আমাদের এই সমাজে অভাব বাড়ছে, অভিযোগ বাড়ছে এবং দারিদ্রতা বাড়ছে। দারিদ্রতা দূর করার জন্য অসংখ্য সরকারি প্রকল্প রয়েছে, কিন্তু কোনো অবস্থাতে আমরা সেই প্রকল্পগুলো বাস্তবায়িত হতে দেইনি, বরং প্রকল্পের সব কিছু খেয়ে নিজেরা প্রাসাদ বানানোর চেষ্টা করি। কিন্তু অবাক করার ব্যাপার হলো চোরের বাড়িতে কখনো দালান ওঠে না। বাস্তব দুটো ঘটনা বলি, যেমন ধরুন আওয়ামী লীগ জমানায় সবচেয়ে বড় চোর কে ছিল? আমি নাম বললাম না, আপনি বলেন তো বাংলাদেশের সবচেয়ে বড় চোর, বড় ডাকাত, বড় বদমাইশ, সবচেয়ে শেখ হাসিনা একদম নাম্বার 1 কে ছিল? বা দুইজনের নাম্বার কারা ছিল? আচ্ছা, এখন এই দুজন লোক আওয়ামী লীগের ১৭ বছরের সময়টিতে তারা সবচেয়ে অভিজাত, সবচেয়ে আরামদায়ক, সবচেয়ে যেটাকে বলা হয় বিলাসবহুল বাড়ি তারা তৈরি করেছিল। সেই বাড়িতে তারা কিন্তু বসবাস করতে পারেনি। বাড়িতে যখন উঠবে ঠিক সেই সময়টাতে সাদ্দাদের বেহেশতের মতো বাড়িতে যখন পা দিবে তার আগে শেখ হাসিনার পতন হয় এবং পাবলিক জনগণ তাদের বাড়ি ভেঙে চুরে চুরমার করে বাথরুমের যে কমোড বেসিন পর্যন্ত খুলে নিয়ে গেছে। তাহলে এই যে চোরের বাড়িতে যে দালান উঠে না, গিয়ে দেখেন আওয়ামী লীগ জামানাতে যে সকল মন্ত্রী এমপি যারা হারাম টাকা দিয়ে গ্রামে শহরে প্রাসাদ বানিয়েছিল, গিয়ে দেখেন তো একটা প্রাসাদ আছে নাকি? একটা প্রাসাদ নেই। কিন্তু তারপরেও দুর্নীতিবাজরা কিন্তু আবার এখন নতুন করে, নতুন সরকারের দুর্নীতিবাজরা তারা প্রাসাদ বানানোর চেষ্টা করছে। যেটা বলছিলাম বাজারে আগুন, সেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়েছে, মানুষের আয় বাড়েনি, যে যার অবস্থানে আছে তা সেখানে কারো বেতন বাড়েনি। একটা সিঙ্গেল লোক গত 2 বছরে তার বেতন বেড়েছে, ভাতা বেড়েছে, বড় কোনো সফলতা দেখিয়েছে, নতুন একটা শিল্প প্রতিষ্ঠান তৈরি করেছে, গত 2 বছরে একটা সিঙ্গেল উদাহরণ নেই। আর যদি আপনি বিপরীত তথ্য নেন, হাজার হাজার দোকান, শত শত নয় হাজার হাজার শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ একেবারে কর্পোরেট লেভেলে চাকরি হারিয়েছে 20 লাখ মানুষ। আর এদিক ওদিক মিলিয়ে 50 লাখ মানুষ গত 2 বছরে চাকরি হারিয়েছে। অন্তত এই 50 লাখ মানুষ যারা চাকরি হারিয়েছে, এর বাইরে প্রায় 1 কোটি লোক বাস্তুচ্যুত হয়েছে গত 2 বছরে। শহরে ছিল, সব কিছু হারিয়ে গ্রামে চলে গেছে, আর জীবনে কিছু করবে না, গ্রামে চলে গেছে।
আবার গ্রামের সব কিছু হারিয়ে শহরে এসে ছিন্নমূল হয়ে গেছে, এরকম লোকের সংখ্যা 1 কোটি। এখন এই 1 কোটি মানুষের কাছে আপনি গিয়ে যদি বলেন যে ইলিশ মাছ কেমন, শেখ হাসিনা যখন পতন হলো তখন নর্মাল 1 কেজি ওজনের ইলিশ মাছের দাম ছিল 1200 টাকা কেজি। অর্থাৎ 2024 সনের জুন জুলাই মাসে ইলিশ মাছের দাম ছিল 1 কেজি, সোয়া কেজি ওজনের ইলিশ মাছ ছিল 1200 টাকা কেজি। 1.5 কেজি ওজনের ইলিশ মাছের দাম ছিল 15 থেকে 1600 টাকা কেজি। এখন গিয়ে দেখেন তো কত দাম হয়েছে। গরুর মাংসের দাম ছিল 600 টাকা কেজি শেখ হাসিনার জমানাতে। এখন গিয়ে দেখেন তো গরুর মাংসের দাম কেজি কত করে, 850 না 900। খাসির মাংসের অবস্থা কি, দেশি মুরগির অবস্থা কি, ফার্মের মুরগির অবস্থা কি, সয়াবিন তেলের অবস্থা কি, চালের অবস্থা কি, মোটা চাল, চিকন চাল, বার্লাম চাল, বাসমতি চাল, তারপর পোলাওয়ের চাল, গিয়ে দেখেন তো এই 2 বছরের মধ্যে কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। খুব বেশি সচ্ছল যারা, ঢাকা শহরে 20-25টি বাড়ি আছে, ফিক্সড ইনকাম আছে, ভাড়া আছে, এরকম কতজন লোক আছে বাংলাদেশে, তাদের কাছে এটা কোনো সমস্যা নয়। কিন্তু যারা ভাড়া থাকেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা চাকুরি করেন, এরকম লোকের সংখ্যা কত, প্রায় 5 কোটি। এই 5 কোটি মানুষের জীবন তছনছ হয়ে গেছে। এমনকি গ্রামের যারা প্রান্তিক কৃষক, তার ডিজেল লাগে, তার লবণ লাগে, হালকা একটু চিনি লাগে, একটু চা খেতে ইচ্ছে করে, দুধ ঠুধ বাদ দেন, কিন্তু লবণ লাগে, সেখানে তো পারছে না। কটা যে মোটা চালের ভাত খাবে সেই জিনিসগুলো পারছে না। ফলে পুরো দেশের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন ছড়িয়ে পড়েছে। আপনি রাস্তাঘাটে কোনো মানুষের মুখে হাসি দেখতে পাবেন না। আজ থেকে 3 বছর আগে, 4 বছর আগে একটা রিক্সাওয়ালার ভীষণ রকম দাপট ছিল। ও বহু রিক্সাওয়ালাকে আমি দেখেছি। জাস্ট যেদিন শেখ হাসিনার পতন হলো, সেই আগস্ট মাসের যেই তারিখটিতে তার পতন হলো, 5ই আগস্ট, ওই দিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল সকাল 9টা থেকে। আমি বের হলাম, পুরো মহল্লায় ছাতি নিয়ে বের হলাম বৃষ্টিতে। একটা রিক্সা নেই, একটা রিক্সা দিদার শেষে ঘুমিয়ে আছে ওই বৃষ্টির মধ্যে, প্রচণ্ড বৃষ্টি, পর্দাটা নিয়ে। আমি তাকে খুব অনুনয় করলাম, বিনিময় করলাম, সে রাজি হলো না। তার কাছে মনে হলো এই বৃষ্টির মধ্যে সে ঘুম দেবে। আমি তাকে 1000 টাকা দিতে রাজি ছিলাম। আমার বাসা ঢাকা কলেজের পেছন থেকে সেই তোপখানা রোডে যাওয়া পর্যন্ত। তখন আমি জানি না, তখন কারফিউ চলছিল, কি যে একটা অবস্থা সেটা ভিন্ন। কিন্তু সেই 1000 টাকার লোভ বাদ দিয়ে সে ওই বৃষ্টির মধ্যে, ঝুমঝুম বৃষ্টির মধ্যে ঘুমটিকেই গুরুত্বপূর্ণ মনে করেছিল। এর কারণ হলো তার টাকার দরকার ছিল না। কিন্তু আজকে আপনি রাত 3টার সময় কাউকে মাত্র 100 টাকার কথা বলেন যে তোমাকে 100 টাকা দেবো, সে সমস্ত কাজ বাদ দিয়ে আপনার কাছে চলে আসবে। সাভার অঞ্চলে গিয়ে দেখেন, আমি সাভারে আমার একটা বাংলো বাড়ি আছে, তো সেখানে আমি 3 বছর আগে বুয়াই রাখতে পারতাম না। বাসায় আসতো, তো আসার পর দেখা গেল যে আমি 5,000 টাকা 6,000 টাকা শুধু ঘর মোছার জন্য একটা বুয়া নিতাম। তো বললো যে এত বড় বাড়ি, এই 8-9 হাজার স্কোয়ার ফিট এই বাড়ি হবে না, মোছার জন্য 10,000 টাকা দিতে হবে। এখন এমন অবস্থা হয়ে গেছে, মধ্যে আমি তো এই আমার যে বসুন্ধরার বাড়িতে উঠেছি, তো এখন আর সাভারে যাওয়া হয় না। কয়েকদিন পরে একটু ঘর পরিষ্কার করতে গেলাম, শুধু শুনেছে যে সাহেব আসছে, সারাদিন কাজ করবে, 100 টাকা 200 টাকা দিলেই তারা কাজ করবে। বারাসার সামনে এসে 10 জন মহিলা দাঁড়িয়ে আছে। আমার স্ত্রী জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, কি তোমাদের তো পাওয়া যেত না, তোমরা কারা? বলে যে আমরা আগে বিভিন্ন গার্মেন্টসে চাকরি করতাম, আমরা গত 3-4 মাস যাবৎ বেতনও পাচ্ছি না, চাকরিও চলে গেছে, কোনো গার্মেন্টস চলছে না, অনেক গার্মেন্টস সাভারে বন্ধ হয়ে গেছে। এক জায়গায় 20 লাইন ছিল, এখন 3 লাইন চলতেছে। পাগল হয়ে গেছে কাজের জন্য, পাল্লা দিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছে। এটা গেল কাজ। আর যারা
অন্য কাজ করছে। এখন দেখেন ঢাকার শহর থেকে শুরু করে পাড়া মহল্লা সাভার বিভিন্ন এলাকাতে এত ব্যাপক মাত্রায় পতিতাবৃত্তি বেড়ে গেছে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আর সেই পতিতাদের যারা খদ্দের, ইয়াং ছেলে, বাপের টাকা পয়সা চুরি করছে, আর যারা সেটা পারছে না তারা রাস্তায় চুরি ডাকাতি ছিনতাই করে তারা এই যৌন লিপ্সায় নিয়োজিত হয়ে পুরো সমাজটাকে রসাতলে নিয়ে যাচ্ছে, একটার সঙ্গে আর একটা চেইন। আমি যে এলাকাতে থাকি বসুন্ধরাতে, এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা সুরক্ষিত এলাকা। আর বসুন্ধরার মধ্যে আমার যে এলাকাটা, আমার যে বাসা, এই যে আমি এখন আমার বাসায় বসে আমি এই ভিডিওটা করছি, তো একটু লক্ষ্য করলে দেখতে পারেন যে আমার পেছনে একটা মসজিদ আছে, বড় সড়ো একটা মসজিদ আছে, আমি সেখানে নামাজ পড়ি। তো এক শুক্রবারে এই 2-3 রোজার মাসেই বোধ হয় ব্যাপক হারে কয়েকশো জুতা সেখানে চুরি হয়ে গেল। অভিজাত এলাকা, মানুষ বিশ্বাস করে সেই জুতা সেখানে রেখেছে, কয়েকশো জুতা চুরি হয়ে গেছে। মসজিদ কমিটি, ইমাম, খতিব, তারা সবাই বিব্রত, সবাই আমার কাছে আসছে যে কী করা যায়। এখন এটা কিভাবে আপনি বন্ধ করবেন এত অবস্থাতে? তখন মসজিদ কমিটির যে সভাপতি, বয়স্ক মানুষ, তিনি বললেন যে স্যার কি বলবো, মসজিদের সামনে একটা দান বাক্স আমরা সিমেন্ট দিয়ে তৈরি করেছি লক করে, সেই দান বাক্স ভেঙে তারপরে সেখান থেকে চোরেরা রাতে চুরি করে নিয়ে গেছে। অভাব এমন পর্যায়ে চলে গেছে, সেই অভাবের শব্দ যদি আমাদের রাজনীতিবিদরা শুনতে পান তবেই দেশের কল্যাণ হবে, আদারওয়াইজ এই জিনিসগুলো বাড়তি থাকবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।